না, এখন আওয়ামী লীগের কার্যালয় খোলা, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখাইয়া গেছেন। তাদের পতন অনিবার্য হয়ে যাবে, মানুষের মুখে মুখে এই একদিনে কথা উঠে গিয়েছে অলরেডি। বিএনপির একাংশ নেতাকর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে, সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। ৭১ এবং ২৪ যার যার অবস্থানে, ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে কালো মেঘ কি আসলেই সরেছে, নাকি দিগন্তে জমছে আরও এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। আপাতদৃষ্টিতে দেশে নতুন সরকার গঠিত হয়েছে, সাধারণ মানুষের চোখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো একটি পরিবেশ তৈরি হয়েছে বলে মনে হতে পারে। কিন্তু রাজনীতির গভীর জলের দিকে তাকালে এই শান্ত পুকুরে ঢিল ছোড়ার মতো অসংখ্য কম্পন টের পাওয়া যাচ্ছে। দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্দরমহলের সমীকরণ বলছে ভিন্ন কথা। বাংলাদেশের রাজনীতি যে কোনো মুহূর্তে 360 ডিগ্রি ঘুরে যেতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই। সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ করে দিয়ে বড় কোনো অঘটন ঘটার সম্ভাবনা কি তবে এখনও রয়ে গেছে? ক্ষমতার মসনদে যারা বসেছেন তারা কি আসলেই চালকের আসনে, নাকি রিমোট কন্ট্রোল অন্য কোথাও? জুলাই বিপ্লবের রক্ত শুকানোর আগেই রাজনীতির মাঠে যে নতুন দাবার ছক কষা হচ্ছে, তা সাধারণ মানুষের চিন্তার অতীত। সরকার গঠনের সঙ্গে সঙ্গে বিএনপির শপথ নেওয়ার পরপরই এক অদ্ভুত বিজয় উল্লাস দেখা গেল। পর্দার আড়ালের চিত্রনাট্য মোটেও সরল নয়। গণতন্ত্র, নির্বাচন, ভোট, এগুলো কি তবে কেবলই আইওয়াস? সাধারণ জনগণ আসলে কাকে ভোট দিল, আর ক্ষমতায় কারা বসল? প্রিয় দর্শক, আমরা ভিডিওটি আরও গভীর বিশ্লেষণ করব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি, সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন দেখি। যে গণভোটের উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা ছিল, সেই গণভোটের ফলাফল বাতিলের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ভাবা যায়, বিএনপি শপথ নিল, সরকার গঠন হলো, অথচ সেই সরকারের বৈধতার অন্যতম ভিত্তি যে গণভোট, তাকেই চ্যালেঞ্জ করে বসল আদালত। এটি কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্রের নীল নকশা? বিএনপির শীর্ষ নেতারা, বিশেষ করে মেজর অবশ হাফিজের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ যখন বলেন যে গণভোটের কোনো আইনত ভিত্তি নেই, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। তারেক রহমান আগে আলো পিয়াসা থিওরি দিয়েছেন, যা দিয়ে তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন যে সামনে যা দেখা যাবে তা আসলে মরীচিকা। কিন্তু শেষ পর্যন্ত গণভোট হলো, অথচ সেই গণভোটের কার্যকারিতা নিয়ে এখন খোদ সরকারের শরিকরাই প্রশ্ন তুলছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেয়নি, অথচ এরই মধ্যে হাইকোর্ট রিট করে বসল গণভোটের ফলাফলের উপর। এই দ্বিমুখী আচরণের অর্থ কি? একদিকে ক্ষমতার অংশীদার হওয়া, অন্যদিকে সেই ক্ষমতার ভিত্তিকেই অস্বীকার করা এক জটিল ধাঁধা। এরই মধ্যে রাজনীতির দাবার বোর্ডে আবির্ভূত হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ মন্ত্রী নিয়োগ মনে হতে পারে, কিন্তু বিশ্লেষকরা একে দেখছেন গেম চেঞ্জার হিসেবে। আমরা যা খালি চোখে দেখছি তা কি আসলেই সব, নাকি এর পেছনে রয়েছে ওয়াশিংটনের কোনো অদৃশ্য হাত? এত রক্ত, এত প্রাণহানি, এত বড় ছাত্র জনতার অভ্যুত্থান, সব কি তবে একটি পূর্ব নির্ধারিত স্ক্রিপ্টের অংশ ছিল? ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে অনেক কিছুই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। লন্ডনে বৈঠকের পর থেকে নির্বাচন পর্যন্ত যা কিছু ঘটেছে এবং এখন যা ঘটছে, সবই কি তবে সেই স্ক্রিপ্টেরই বাস্তবায়ন? ডক্টর খলিলুর রহমানকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা মোটেও ফেলনা নয়। তিনি যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ব্যক্তি, তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক বোদ্ধাদের মনে। এমনকি তার বাংলাদেশের নাগরিকত্ব আছে কি নেই তা নিয়ে একসময় প্রশ্ন উঠেছিল, কিন্তু সেসব ছাপিয়ে তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির কাণ্ডারি। সবচেয়ে ভয়ের এবং সাসপেন্সের জায়গাটি হল সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক।
বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের সম্পর্ক মোটেও মধুর নয়, বরং তা তিক্ত। একসময় খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কঠিন চাপ ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ব্যক্তি আজ বসেছেন এমন এক অবস্থানে যেখান থেকে তিনি সেনাবাহিনীর ওপর ছড়ি ঘুরাতে পারেন। সেনাবাহিনী, যারা এই অভ্যুত্থানের অন্যতম অনুঘটক বা সমর্থক শক্তি ছিল, তারা কি এখন নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে? ডক্টর খলিলুর রহমানকে ক্ষমতায় বসানোর অর্থ কি তবে সেনাবাহিনীকে চাপে রাখা, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কোনো গভীর ষড়যন্ত্র চলছে? এখানে সমীকরণটি অত্যন্ত জটিল। যদি কোনোভাবে এই অভ্যুত্থান বা গণভোটকে অবৈধ ঘোষণা করা হয়, তবে সেনাপ্রধান এবং অভ্যুত্থানকারী অফিসারদের কপালে কি জুটবে ফাঁসির দড়ি? কারণ সংবিধান লঙ্ঘন করে সরকার পরিবর্তন বা অভ্যুত্থান সবসময় ঝুঁকিপূর্ণ। এখন যদি আইনি মারপ্যাচে জুলাই বিপ্লবকে অবৈধ প্রমাণ করা যায়, তবে সেনাপ্রধান কি হাত গুটিয়ে বসে থাকবেন? এখানেই চলে আসে আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশ। ভারত বা চীনের কথা বাংলাদেশ সেনাবাহিনী হয়তো উপেক্ষা করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের কথা ফেলা তাদের পক্ষে অসম্ভব। এর কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। বাংলাদেশ সেনাবাহিনীর বড় একটি অংশের ক্যারিয়ার এবং আর্থিক সুবিধা নির্ভর করে এই মিশনের ওপর, আর এই মিশনে কলকাঠি অনেকটাই যুক্তরাষ্ট্রের হাতে। তাই যুক্তরাষ্ট্র যদি চায়, তবে সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। পাকিস্তানের মতো ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের খেলা কি তবে বাংলাদেশেও শুরু হয়েছে? ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে বসানো কি সেই ডিপ স্টেটেরই চাল? তাকে দিয়ে কি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে? মজার ব্যাপার হলো, ইউনূস সরকার সেনাপ্রধানকে সরাতে পারেনি, কিন্তু বিএনপি সরকারের আমলে সেই চেষ্টা কি সফল হবে? ডক্টর ইউনূস নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িঘড়ি করে যে বাণিজ্য চুক্তি করেছিলেন, তার বিষয়ে আমরা কয়জন জানি? সেই চুক্তির শর্তগুলো কি ছিল? কেন এত গোপনীয়তা? সেই চুক্তির বরখেলাপ হলে কি সরকারের পতন হবে? এই প্রশ্নগুলো এখন সামনে আসছে। বিএনপি কিন্তু সেই চুক্তির বিরুদ্ধে টু শব্দটি করেনি। বন্দর লিজ দেওয়া বা অন্য কোনো কৌশলগত স্থাপনা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তা কি আমাদের বোকা বানানোর কৌশল? রাজনীতি এখন আর ঢাকার রাজপথে নেই, তা চলে গেছে পরাশক্তিগুলোর ড্রয়িং রুমে। ডক্টর খলিলুর রহমানের মতো ব্যক্তিকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তখন বুঝতে বাকি থাকে না যে সুতোটা আসলে ওয়াশিংটন থেকে টানা হচ্ছে। একদিকে তিনি মন্ত্রী হচ্ছেন, অন্যদিকে গণভোটের ফলাফল বাতিল চেয়ে রিট করা হচ্ছে। আবার বিএনপি সংবিধান সংস্কার পরিষদে যোগ দিচ্ছে না। জামায়াতে ইসলামীর ভূমিকাও রহস্যজনক। সকালে তারা বিক্ষোভ ডাকে, দুপুরে স্থগিত করে, আবার বিকেলে শপথ নিয়ে দোটানায় ভোগে। এই যে লুকোচুরি খেলা, এর শেষ কোথায়? সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, যদি গণভোট বাতিল হয়ে যায়, তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ হয়ে যাবে। এখানেই চলে আসে আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশ। ভারত বা চীনের কথা বাংলাদেশ সেনাবাহিনী হয়তো উপেক্ষা করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের কথা ফেলা তাদের পক্ষে অসম্ভব। এর কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। বাংলাদেশ সেনাবাহিনীর বড় একটি অংশের ক্যারিয়ার এবং আর্থিক সুবিধা নির্ভর করে এই মিশনের ওপর, আর এই মিশনে কলকাঠি অনেকটাই যুক্তরাষ্ট্রের হাতে। তাই যুক্তরাষ্ট্র যদি চায়, তবে সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। পাকিস্তানের মতো ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের খেলা কি তবে বাংলাদেশেও শুরু হয়েছে? ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে বসানো কি সেই ডিপ স্টেটেরই চাল? তাকে দিয়ে কি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে? মজার ব্যাপার হলো, ইউনূস সরকার সেনাপ্রধানকে সরাতে পারেনি, কিন্তু বিএনপি সরকারের আমলে সেই চেষ্টা কি সফল হবে? ডক্টর ইউনূস নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িৎঘড়ি করে যে বাণিজ্য চুক্তি করেছিলেন, তার বিষয়ে আমরা কয়জন জানি? সেই চুক্তির শর্তগুলো কি ছিল? কেন এত গোপনীয়তা? সেই চুক্তির বরখেলাপ হলে কি সরকারের পতন হবে? এই প্রশ্নগুলো এখন সামনে আসছে। বিএনপি কিন্তু সেই চুক্তির বিরুদ্ধে টু শব্দটি করেনি। বন্দর লিজ দেওয়া বা অন্য কোনো কৌশলগত স্থাপনা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তা কি আমাদের বোকা বানানোর কৌশল? প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান, এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। আল্লাহ হাফেজ।